এই হাসনাত এবং সার্জিত বলেছিল, এই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলেছে। ওরা প্রথমেই বলতে পারতো যে অবশ্যই এটা রাজনৈতিক দল হতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, আমাদের তো রাজনীতি করার অধিকার আছে। তখন আমি বলছিলাম যে এই বিষয়টা নিয়ে সমালোচনার মুখে পড়বে ছাত্র সমন্বয়কদের মধ্যে সার্জিস এবং হাসনাতরা একটা রাজনৈতিক দল গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আর সেই চেষ্টাতে তারা যত দ্রুত সম্ভব নিজেদের শক্তি, সামর্থ্য, কর্মী সংখ্যা, ভোটার সংখ্যা, পাশাপাশি 400+ উপজেলাতে নিজেদের প্রতিনিধি দল তৈরির জন্য ব্যাপক কাজ করছেন। অন্যদিকে শেখ হাসিনাকেও তাদের সাথে রাখার পরিকল্পনা আছে, বাংলাদেশে আনবে এবং ক্ষমতায় বসাবে। কি হতে যাচ্ছে এই দেশটার মধ্যে? 13 দলীয় বা 14 দলীয় না, 14 দলীয় যারা নেতা, তাদের একটা টিভিতে আসছিল যে ওবায়দুল কাদের দাঁড়াইছে, দিলীপ। যত চাঁদাবাজি আছে সেগুলি কেমনে কম করবেন, বেশি করবেন, কোন জায়গায় করবেন, কোথায় করবেন না, এগুলি ঠিক করেন। অনেকেই গণতন্ত্র মানে বোঝে যে আওয়ামী লীগ যেগুলি করতো। জাল ওয়াকারের সাথে এখনো তারেক সিদ্দিকী বা শেখ হাসিনার যোগাযোগ আছে, এখনো ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে। শেখ হাসিনা পুত্র সজীবদের জয়, তিনি বলেছেন যে ফেরত নিয়ে প্রহসন তৈরি হয়েছে। ডক্টর ইউনূস সরকার তিনি পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার করছে। চলে যাচ্ছে বুঝতে পেরে বাংলাদেশ এবার শেখ হাসিনাকে ভারতের থেকে চাইতে শুরু করলো। অর্থাৎ আজকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কারভাবে জানিয়েছেন। অনেকেই দেখি কমেন্ট করতেছে যে সাংসদ খাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সাথে সাথে আরো অনেকেই আছে। আবার আমাকে কমেন্ট করে যে তোমাদের কি হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাংসদ খাইতেছে। ফার্স্ট অফ অল বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের না। সাব্বাস বেটার সাব্বাস, জাস্ট একজনের বিপরীতে 5টা। খুব সুন্দর একটা অ্যাক্টিভিটিস হয়েছে যে 5টা গেছে। বড় মাপেরই নেতা ছিল, তবে আমাদের জন্য আরো কিছু সুখবর আছে আজকের এই ভিডিওতে। এখনো মনে হয় সেটি রয়েছে, কিন্তু সেই যুগ আসলে এদেশের ছাত্র জনতা পরিবর্তন করে ফেলেছে। এই দেশে কবে নির্বাচন হবে, জনগণের দ্বারা নির্বাচিত হয়ে কে সরকার গঠন করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখতে পেয়েছেন। আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দর্শক, ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। আর বেশি কথা বলছেন, আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত। একবার তারা একটা দল ঘোষণা করলো, সেটা তেমন একটা টিকে নাই। পরবর্তীতে তারা নাগরিক কমিটি করেছে, তখনও বলেছে, কিন্তু আমরা দেখেছি যে 3জন উপদেষ্টা মাহফুজ এবং আপনার আসিফ এবং নাহিদ, তারা বলছে যে না, আমরা কোনো রাজনৈতিক দল করব না। পাশাপাশি এই হাসনাত এবং সার্জিত বলেছিল কোনো দল করবে না, কিন্তু জনগণের কৌতূহল ছিল যে আসলে করবে। তা আমরা দেখলাম যে সৎ কথা শুরু থেকেই বলতে পারেনি। এবং আমার মনে হচ্ছে যে ওদের যে ওস্তাদ, ওনাদের যে ওস্তাদ, সেই ওস্তাদ মনে হয় ভালোভাবে প্রশিক্ষণ প্রাপ্ত না। এই জন্য এই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলেছে। ওরা প্রথমেই বলতে পারতো যে অবশ্যই এটা রাজনৈতিক দল হতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, আমাদের তো রাজনীতি করার অধিকার আছে। তাই আজকে যে কথাগুলো বলতেছে, এই কথাগুলোর প্রেক্ষিতে আমি আপনাকে বলতে চাই যে ওরা বলেছে যে একটা এই ফেসিবাদ বা একটা স্বৈরাচার গেলে আরেকটা স্বৈরাচার। এখানে হয়তো বা আপনারা ধরে নিয়েছেন যে বাংলাদেশে এখন সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি, এরপর জামাত। এই জামাত বিএনপি যে কোনো একটা দল আসবে, তাদের কি বলতেছে। এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে এই বাংলাদেশে 16 বছর এবং 111 সরকার ছিল না, 2 বছর ছিল 111, 18 বছর। এই 18 বছর বিএনপি অনেক কিছুই আন্দোলন সংগ্রাম করেছে, জেল খেটেছে, বাড়িঘর ছাড়া ছিল। এখন ওরা যে কথাটা বলতেছে, আমি যদি বলি যে ভাই, তোমরা হয়তো এখন বড় চাঁদাবাজ, তোমরা নিয়োগ দিচ্ছ সচিবদের, আওয়ামীপন্থী সচিব, তাদেরকে বিভিন্ন জায়গায় দিচ্ছ, আওয়ামীপন্থী বিভিন্ন অফিসার, আমলা কামলা, আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে তোমরা দিচ্ছ। তোমরা খেতে পারতে না, তোমাদের চেহারা ছিল তো ভালো ছিল না, চুলগুলোও এলোমেলো ছিল, এখন একেবারে আপেলের মতো টসটসা তোমাদের চেহারা, একেবারে আঙ্গুল ফলের মতো টসটসা চেহারা। কিভাবে হলো ভাই এটা? তুমি তো এখনো দৌড়ের মধ্যে থাকার কথা। কারণ যারা শহীদ হয়েছে, কারা শহীদ হয়েছে, তারা কোনো না কোনো দলের সাথে জড়িত। আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে আমাদের বাগেরহাটে 8জন শহীদ হয়েছে, 8জনই বিভিন্ন দলের। আমাদের এইভাবে যারা শহীদ হলো, যারা আহত হলো, তারাও বিভিন্ন দলের বা সাধারণ মানুষ। তাদের জন্য তুমি তো
কথা ছিল যে তুমি তাদের জন্য কিছু করবা, তারা কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়েছে। তাদের চিকিৎসার টাকা পর্যন্ত তোমরা চিন্তা করনি, তোমরা শুধু দৌড়াচ্ছিলা কাকে বদলি করবা, কাকে নিয়োগ দিবা, কাকে কোনখানে ট্রান্সফার করবা, কারকে চাকরিচ্যুত না হয় ঠেকাবা, কার ব্যবসা প্রতিষ্ঠানকে তোমরা দেখবা, এই কাজগুলো করেছিলা। আমি বলতে চাচ্ছি যে আমাদের বিএনপি যারা এই কাজগুলো করেছে সেই কাজগুলোর জন্য তারেক রহমান সাহেব ইতিমধ্যে 1800 নেতাকে বহিষ্কার করেছে এবং উনি শুরু থেকে বলেছে যে সন্ত্রাস, চাঁদাবাজ, দখল চলবে না। আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই ওদের যে এই যে আজকে যদি বাংলাদেশের সন্ত্রাস, চাঁদাবাজ, দখল হয়ে থাকে, এইটার জন্য সম্পূর্ণ ব্যর্থ সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা কেন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে গ্রেপ্তার করবে না? এখনো প্রতিদিন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবের কথা যে বাংলাদেশে যারা এই সমস্ত কাজ করবে তারা বিএনপির না, বাংলাদেশের দেশপ্রেমিক হতে পারে না। আপনারা যারা 16 বছর 18 বছর এই আপনারা জেল খেটেছেন, পালিয়ে রয়েছেন, তাদেরকে বলবো ওদেরকে ধরে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দেবেন, ওদেরকে দল থেকে বিতাড়িত করবেন, ওরা যেন দলে না থাকতে পারে। আপনার এত কষ্টে আপনি গুম হয়েছেন, আপনার পরিবার গুম হয়েছে, কেউ মারা গেছে, ক্রোচ হয়েছে, জেল খেটেছেন, এত মামলা খেয়েছেন, আপনাদের সেই ভালো একটা পবিত্র জায়গায় ওরা খারাপ করবে, এটা তো সহ্য করা যায় না। আপনারাও সহ্য করবেন না, আমিও সহ্য করবো না, আমাদেরকে জানাবেন। তাই এখানে কিন্তু বিএনপি একেবারে স্ট্রংলি ব্যবস্থা নিচ্ছে। তাই আমি মনে করি যে আজকে আমার মনে হচ্ছে যে এই যারা আন্দোলন করেছে, যারা নেতা আজকে বিভিন্ন জায়গায় তারা এগুলো বয়ে বেড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় টিওনো বলেন, এসপি বলেন, ডিসি বলেন, ওসি বলেন, তারা যাই বলতেছে। আপনারা দেখেন না নাটক ভাই, সামাজিক মাধ্যমে তো আমি প্রায় 50টা নাটক দেখছি। বলে যে ছেলে বিয়ে করতে যাবে যে কি করে, সমন্বয়ক, নাহলে আরেকজন সহকারী সমন্বয়ক। আপনারা কি দেখেন না যে এরকম আপনার এক জায়গায় দোকানে খাইতে গেছে, বিল কই, আমি সমন্বয়ক। আবার এইগুলো কেন করেছে তো আমি করি নাই, করছেন ভাই আপনারা নিরপেক্ষ যারা এরকম বানাই নাটক নাটিকা বানান, সেইগুলো কি আপনারা দেখেন না? আমি উল্টা প্রশ্ন করতে চাচ্ছি যে বিএনপি বা অন্য দল তারা এগুলো করছে, এটা হতে পারে, কিন্তু সেইটা যদি তোমরা আওতায় না আনতে পারো, অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনারা আওতায় না আনতে পারেন, আইন শৃঙ্খলা বাহিনী যদি ব্যবস্থা না নেয়, তাহলে আপনারা ব্যর্থ এবং এই ব্যর্থতার যে দায় দায়িত্ব আপনাদের নিতে হবে। বিএনপি কখনো এটাকে সমর্থন করে না, আমাদের নেতাও সমর্থন করে না। বরঞ্চ আমরা দেখতেছি যে তোমরা স্বল্প সময় আন্দোলন করে তোমার পরিবার ক্ষতিগ্রস্ত বেশি হয়নি, তোমার কেউ আপনজন মারা যায় না, তুমি দলও ছিল না, তাই আজকে তোমরাই বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিচ্ছ। এটা আমাদের কাছে খারাপ লাগে। আমরা যখন শুনি, আমরা যখন দেখি যে তোমাদের সকাল বিকাল আমি এই কাপড়টা পরেছি আজকে 3 দিন, আপনার এইটা আমি একটাই চাদরে শীতের বছরের জন্য। আমি মনে করেন এত কষ্ট করি, ব্যবসা বাণিজ্য করি, হাউজিং ব্যবসা করি, আমি তো ভাই এরকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, সকাল বিকাল ড্রেস চেঞ্জ করতে পারতেছি না, গাড়ি চেঞ্জ করতে পারতেছি না। তখন আমি বলছিলাম যে এই বিষয়টা নিয়ে সমালোচনার মুখে পড়বে ছাত্র সমন্বয়কদের মধ্যে সার্জিস এবং হাসনাতরা। একটা রাজনৈতিক দল গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, আর সেই চেষ্টাতে তারা যত দ্রুত সম্ভব নিজেদের শক্তি, সামর্থ্য, কর্মী সংখ্যা, ভোটার সংখ্যা, পাশাপাশি 400+ উপজেলাতে নিজেদের প্রতিনিধি দল তৈরির জন্য ব্যাপক কাজ করছেন। আর যেহেতু নির্বাচনের একটা টাইমলাইন চলে আসছে, সো রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে নিবন্ধন করা, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি প্রাপ্ত হওয়া, আরও বিভিন্ন ইস্যু নিয়ে এখন কিন্তু মাঠে তোড়জোড় কর্মসূচি চালাচ্ছে এই সমন্বয়করা। তো এদের মধ্যে দ্য ব্লুটুথ বয় সার্জিস এবং হাসনাত তারা কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন, বিভিন্ন সভা, সেমিনার, অনেক কিছুতে তারা কানেক্ট হচ্ছেন। তো এই কর্মসূচিগুলো করতে গিয়ে একটা বিরাট ভুল করে ফেলেছেন, আর এটা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে কিন্তু দিন শেষে ক্ষমাও চাইছেন। এই যে কাউন্সিলরদেরকে নিয়ে ছাত্র গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবিতে কাউন্সিলর সমাবেশ নামক একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে অংশগ্রহণ করেছিলেন আপনার সার্জিস, মানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য যিনি সংগঠক সার্জিস। আর এ নিয়ে দিন শেষে সেখানে অংশগ্রহণ করার কারণে তিনি আপনার সরি বলেছেন, ক্ষমা চেয়েছেন। কারণ হচ্ছে ওইখানে তারা এই কাউন্সিলরদের সমর্থন চেয়েছিলেন। তো এরা তো 95% আওয়ামী সমর্থন, এই যারা কাউন্সিলর আছে বিএনপির 5% হতে পারে। তাহলে এদেরকে নিয়ে ক্ষমতায় বা রাজনৈতিক দলের লোভে, স্বার্থে সামহাও এরা কিন্তু বলে গেছেন আপনাদের সমর্থন চাই। তো এরা সমর্থনটা মানে কারার? আবার এদের মধ্যে অনেকে আছে যারা প্রকাশ্যে এই ছাত্র হত্যাতে বা জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে, বা ধরেন মাঠে ছাত্রদেরকে পিটাইছে, বিভিন্ন ভূমিকা এখানে কাউন্সিলররা অ্যাক্টিভ ছিল, অনেকে নিয়ে নিউজ শুরু হয়েছে। তো তাদের সমর্থন আপনি চাইলেন কেন পলিটিক্সের মাঠে
নিজেদের অবস্থানটাকে আর একটু শক্ত করার জন্য। এখন পরিস্থিতি যখন খারাপ হয়েছে, বাটে পড়ছে, তবে বয়স কম, একবার আবার কমও বলা যায় না, মাস্টার মাইন্ড লেভেলের পোলাপাইন। বলা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 5,500 কাউন্সিলর আছে। সার্জিস লিখছে যে এর মধ্যে প্রায় 1,500 কাউন্সিলরের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের সাথে কিছুদিন পূর্বে দেখা করে। কিন্তু তাদের সাথে কেন দেখা করে আমি এটাও বুঝলাম না। সরকার আছে, জনপ্রশাসন মন্ত্রণালয় আছে, বা এটা কোন মন্ত্রণালয়ের অধীনে আমি জানি না। তো বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা স্পষ্ট ভাষায় বলেছিল, আমরা সকল কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি না, বরং আমরা 5,500-এর মধ্যে 1,500 কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি। তাদের ভাষ্য ছিল আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যতীত বিএনপি, জামাত এবং স্বতন্ত্র জায়গা থেকে যারা প্রতিদ্বন্দ্বী করে নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রতিনিধিত্ব করছেন। ওই যে 5%-এর কথা তারা বলছেন, কিন্তু এখানে যারা উপস্থিত ছিলেন এদের অনেকেরই ছবি কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি যে পোস্ট করা হয়েছে, একদম নাম ছবি সহ, যে কে কার দ্বারা লাঞ্ছিত হয়েছে। কারণ এই কাউন্সিলগুলো তো ছড়ানো ছিটানো সারা বাংলাদেশে, তো স্থানীয় যে যার হাতে লাঞ্ছিত হয়েছে তারা কিন্তু এগুলো নিয়ে পোস্ট করা শুরু করছে। দেন সার্জিসের হয়তো বিষয়টা বোধগম্য হয়েছে যে কোথায় ভুলটা হয়ে গেছে। তো বলা হচ্ছে যে তাদের কিছু গুরুত্বপূর্ণ মতামতের সারমর্মটা এমন ছিল যে প্রথমত নির্বাচনে তারা দলীয় প্রতীকে অংশগ্রহণ করেনি, পাশাপাশি 16 বছরে আওয়ামী লীগের মাধ্যমে মামলা, জেল, জুলুম, আচ্ছা তারা ব্যক্তিগত গ্রহণযোগ্যতায় নির্বাচন করে জয়লাভ করেছে। আর ছাত্র জনতার অভ্যুত্থানে তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল, তো কয়েকজন ছবি ভিডিও দেখিয়েছে। তাছাড়া ইউনিয়ন পরিষদে দলীয় মার্কায় আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকে নির্বাচিত হয়েছে, তাহলে ব্যক্তিগত যোগ্যতায় জয়লাভের পরেও তারা কেন শপথে বহাল থাকার দাবি করতে পারবেন না? যে কাউন্সিলর আওয়ামী লীগের দোষর ছিল তারা পালিয়ে গেছে, আওয়ামী লীগের বিপক্ষে লড়াই করে এই সরকারের কাছে এটা তাদের জন্য। আচ্ছা যাই হোক, এখানে বিশাল বক্তব্য সাজিস বিষয়টাকে বুঝাইছে। আসলে এখানে যে জায়গাটাতে বাটে পড়ে গেছে সেই জায়গা থেকে তারা একটা মত বিনিময় সভা করতে চেয়েছিল এবং তাদের কথাগুলো শোনার জন্য অনুরোধ জানাচ্ছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এই সমন্বয়কদের বা জাতীয় নাগরিক কমিটির নেতাদের মনে হয়েছে যে একটা কি বলা যায়, একটা প্রোগ্রাম করাই যায়। তো তাদের কথাগুলা তারা শুনছে, তখন মনে হয়েছে যে দলীয় প্রতীকে নির্বাচিত ইউনিয়ন পরিষদ এখনো বিদ্যমান রয়েছে, স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিদের অভাবে কিছুটা স্থবির, তো জনগণের পালস বুঝে সে অনুযায়ী প্রয়োজনীয় রেসপন্স করতে পারছে না কাউন্সিলররা। এখানে নানান বক্তব্য পলায় অনেক বড় লেখা লিখছে। তা আমি যতটুকু দেখতে পেলাম, তো ফাইনালি তার বক্তব্য ছিল গতকালকের বক্তব্যে আমাদের 2-1 কিছু শব্দ বাক্য এমন ছিল যা আমাদের বক্তব্যে আসা উচিত হয়নি, এজন্য আমি দুঃখিত। কিন্তু অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো ঘটনায় আমরা সেখানে যাইনি। সমালোচনার জন্য তিনি উন্মুক্ত দ্বার দিয়েছেন। তো আমি গতকালকের ভিডিওতে বলছি যে এদেশের রাজনীতিবিদরা বড় ব্লুটুথ। তুমি তো নিজেই দেখো, তুমি নিজে একসময় ছাত্রলীগ করছো, আবার সেই ছাত্রলীগের বিরুদ্ধে তোমার অবস্থানটা আজকে দেখো। তো এদেশের রাজনীতিবিদরা অনেকেই বিভিন্ন কারণে এখন যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে, তো সবাই যারা এরকম বড় অংশ তারা আওয়ামী লীগের বিপরীতে অবস্থান নেবে, বলো যে ভাই আমি আওয়ামী লীগের সাথে নাই, কিন্তু ছবি তো আসা শুরু হয়েছে। তা একটু সচেতন হতে হবে। রাজনীতির মাঠটা বড় পিচ্ছিল, আমাদের থেকে তোমরা ভালো বোঝো কম বেশি যে জায়গাতে তোমরা লিড করছো। তবে এমন কোনো কিছু করা যাবে না। এমনি নিজেদের মধ্যে অনেক বিভাজন হয়ে গেছে, কিন্তু সমন্বয়কদের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ ইস্যুতে সবাই এক, এছাড়া অন্য ইস্যুতে সবাই আলাদা হাঁটে, কেউ কাউরে চিনে না, পাত্তা দেয় না, একজন আরেকজনের মানতে চায় না। তো সেই জায়গায় বাকি যাদের সমর্থন আছে এই মুহূর্তে, এই রাজনৈতিক দল, এই কিংস পার্টি, কেউ কেউ বলছেন এগুলো কিন্তু কোথাও না কোথাও মানুষের কাছে পজিটিভও আছে, নেগেটিভও আছে। আমাদের যে ছাত্রদের ভগবান তুল্য, দেবতা তুল্য শ্রদ্ধা ভক্তি মানুষের তৈরি হলো, যে যারা পুরো নেশনকে একটা ছাতার নিচে নিয়ে আসলো, তারা জাতীয় ঐক্য সংহতির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের জন্য কথা বলবে, কাজ করবে, তারা এখন রাজনৈতিক দল গঠন করার জন্য বিজি হয়ে পড়ছে। তারা সচিবালয়ে ডিসি অ্যাপয়েন্টমেন্ট করা নিয়ে বিজি হয়ে গেছে। তারা বিজনেস কমিউনিটির বিজনেস ব্যাকআপের জন্য সমঝোতা করছে। এদিকে আন্দোলন স্পিড ছিল, এটি কি ছাত্রদের কাজ? ছাত্ররা জেলায় যাবে, পুলিশ সেখান থেকে প্রটোকল ইস্যু করে তাদেরকে প্রটোকল দেবে, এই জন্য কি এইদিকে ছাত্রদের আন্দোলন স্পিডের সাথে যায়? নিয়ে কাজ করে একটা স্টুডেন্টদেরকে একটা পজিটিভ অ্যাক্টিভিজমের দিকে অনেকখানি এগিয়ে নিয়ে তারপরে আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করতে পারতাম। যাই হোক, কিন্তু আমি নিজের এখন পর্যন্ত নিজের বেনিফিটের কথা চিন্তা করে, পদ পজিশনের কথা চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে ডাকসু নির্বাচনের পরে গণভবনে যাওয়ার সুযোগ হয়েছে, একাধিকবার সরকারের টপ পর্যায় থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কমিউনিটি নেগোসিয়েশন করার চেষ্টা করেছে, ওইদিকে আমরা যেতাম। আমরা একটা স্রোতের বিপরীতে দাঁড়িয়েছি। আজকে আমাদের অগ্রজ
অনুজ, সহযোদ্ধা, সহকর্মী সকলের প্রতি অনুরোধ থাকবে, আল্লাহর হস্তে আপনারা রাজনীতি করবেন, আপনাদের অনেকের ফেস ভ্যালু আছে, খুব ওয়েল নন, ভেরি ওয়েল নন, পরিচিতি আছে, রাজনীতি করেন। এখন আপনাদেরকে ঘিরে যে একটা সেন্টার তৈরি হয়েছিল ন্যাশনাল ইউনিটির, সেটার দিকে মনোযোগী হয়ে দেশকে রিফর্ম এবং একটা স্টেবল রাষ্ট্র করার জন্য কিভাবে কাজ করা যায় সবাইকে নিয়ে একটু সেটা ভাবেন। আর আজকের আলোচকদের বিশেষ করে আপনার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা পুরো নামটা তো হলো না, ডেভেলপমেন্ট এটুকু পর্যন্তই, ডেভেলপমেন্ট স্টাডিজ বা একটা ইনস্টিটিউশন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ধরনের একাডেমিক ডিসকাশন গুলো প্রচুর হওয়া দরকার, প্রচুর। অনেকে বলছে আলোচনা হচ্ছে, আলোচনা থেকে আলো ছড়াচ্ছে না, চড়া বের হচ্ছে, তো তারপরেও হওয়া দরকার, আলো বের হবেই, আলোচনা চলতে থাকলে এখান থেকে আলো বের হবে। সুতরাং এই ধরনের আলোচনাগুলো হোক, ছাত্ররা কথা বলুক, শিক্ষকরা কথা বলুক, মাকসুদ কামাল ভাইদের মতো আপনার সাংবাদিকরা কথা বলুক, রাজনীতিবিদদের বকবকানি সারা জীবন। যেটা সব থেকে বড় খবর সেটা হচ্ছে শেখ হাসিনার সাথে এখনো পর্যন্ত যোগাযোগ রাখছেন ওয়াকারুজ্জামান, বাংলাদেশের সেনা প্রধান। এমনটাই অভিযোগ উঠে আসছে বাংলাদেশ থেকে, এবং তার পাশাপাশি ইউনূসকে ফোন করে হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন প্রশাসন। প্রশাসন তো চেঞ্জ হবে, কিন্তু এখনো বাইডেনের রয়েছে। মানে যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে টাকা হচ্ছে সব থেকে সেকুলার জিনিস, যা টাকা এবং ব্যবসা যে চেনে সে অন্য কিছুতে বেশি মাথা ঘামাবে না। বাংলাদেশের যা ইস্যু চলছে তাতে আমেরিকার এক্স মেজর ভারতকে অফার করেছিলেন কিনে নিন F-16 জেট, বুঝিয়ে দিন বাংলাদেশকে, কিন্তু ভারত এখনো পর্যন্ত কেনার ইন্টারেস্ট দেখায়নি। যেখানে এস জয়শঙ্কর ইউএস পর্যন্ত যাচ্ছেন, 6 দিন সেখানে থাকবেন। এবং আপনারা খুব ভালো করে জানেন যে প্রশাসন বাইডেন প্রশাসন হলেও সেই প্রশাসন চেঞ্জ হতে চলেছে, কিন্তু তার মধ্যে ইউএস কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে দিয়েছে এবং ডিরেক্টলি মোহাম্মদ ইউনূসকে ফোন করে বলেছেন, অর্ডার দিয়েছেন যদি বলে থাকি এই শব্দ তাহলে সেটাও ভুললা, যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সেটা দেখে নাও, বিষয়টা সেটাকে দেখো। তার মানে আমরা জানি, আমরা বুঝতে পারছি সেখানে সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে, সেই বিষয়টা দেখো, এবং মানবাধিকারের যে সমস্ত যা ঘটনা ঘটছে তার বিরুদ্ধে যা যা অ্যাকশন নেওয়ার সেগুলি নাও। এটা কে বলেছে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা বলেছেন ইউএস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সালিভান। এখন বিষয়টা হচ্ছে যে ইউএস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডিরেক্টলি ফোন করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। তার মানে কত বড় কাঠপুতুল একবার ভেবে দেখুন। তাকে বলছেন যে সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে, বিষয়টাকে একটু দেখো। কারণ আসছেন এস জয়শঙ্কর, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ ইস্যু তো উঠবেই, সেখানে আমাদেরকে আমাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করতে হবে। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলাদেশ খুব বিপদে। কথায় কথায় এই যে ভিক্ষা চাইতে চলে যেত ইউএসএ, যাবে না, বড়লোক দেশের কাছে তো যাবে। চায়নার কথা ছেড়ে দিন, চায়না তো বলে দিয়েছে উই আর নট ইন্টারেস্টেড, তুমি ভার্মে যাও। তাহলে বড়লোক দেশকে, বড়লোক দেশদের আবার বিশ্বের চারিদিকে আলোচনা হয়, তার মধ্যে এক হচ্ছে ইউএসএ। এবার সেখানে আমেরিকাও বলে দিয়েছে যে তুমি সাবধান হও, সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে। ভারত ছেড়ে দিন, ভারত তো বাংলাদেশকে পাত্তাই দেবে না। যে কান্ট্রি এখনো পর্যন্ত মুখ খোলেনি বা বাংলাদেশের সাথে পাশে ছিল না, রাশিয়া, তাকে পর্যন্ত চটিয়ে দিয়েছে। বিনাশকালে বিপরীত বুদ্ধি। আমি যাব সেই বিষয়ে ডিটেলে, কিন্তু তার আগে আপনাদের জানা উচিত যে এই বাইডেন প্রশাসনের দিক থেকে ফোন গেছে মোহাম্মদ ইউনূসকে, ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনার এটা ক্রেজ, নাকি শেখ হাসিনাকে বাংলাদেশের লোক পছন্দ করে না, কি ব্যাপার, এত কেন ভয় শেখ হাসিনাকে? কুড়ে কুড়ে পুরনো পুরনো কেসকে হাইলাইট করার ব্যবস্থা চলছে এবং জোর করে কেস লাগানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, ভারতের ইনভলভমেন্ট রয়েছে। কোন 2009 সালের মামলা সেটাকে নিয়ে বলা হচ্ছে ভারতের ইনভলভমেন্ট রয়েছে, কিন্তু তার আগে ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তারিক সিদ্দিকী এবং শেখ হাসিনার সাথে যোগাযোগ রয়েছে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের। এমন কথাটা চারিদিকে ভেসে বেড়াচ্ছে, ওপেন হয়ে আলোচনা হচ্ছে। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে মোহাম্মদ ইউনূস এখন একটা নিজের নতুন দল তৈরি করছে এবং খুব শীঘ্রই যেটা ঘটবে সেটা হচ্ছে ওয়াকারুজ্জামানকে বিতাড়িত করবে, কারণ ওয়াকারুজ্জামানের সাথে মোহাম্মদ ইউনূসের একদমই পড়ছে না, বনিবানা হচ্ছে না। যেখানে বিক্রম মিস্ত্রিও গিয়েছিলেন ওয়াকারুজ্জামানের সঙ্গে 1.5 ঘন্টা বৈঠক করেছিলেন, সেই বৈঠক সম্পর্কে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টই জানতেন না। এই তো হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি, যেখানে জানিয়ে দিই ক্যাপ্টেন তানভীর হায়দার নূর, তার ওয়াইফ যার নাম হচ্ছে তাসনুভা হায়দার, এনার হাজবেন্ড মারা গিয়েছিলেন বিডিআর বিদ্রোহে। ওই ওয়াইফ অর্থাৎ এই তাসনুভা হায়দার, তাসনুভা ভাবি আপনি বলতে পারেন,
ভাবিজি অভিযোগ লাগাচ্ছেন যে ওয়াকারুজ্জামানের সাথে শেখ হাসিনার এখনো যোগাযোগ রয়েছে। সিস্টেমের মধ্যে শেখ হাসিনার লোক ঢুকে আছে, যেখানে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখছেন। কি কারণ? কারণ এটাই যে আমি যতবার, অর্থাৎ ভাবিজি যতবার নাকি মুখ খুলতে গেছেন, ভারতের বিরুদ্ধে কিছু বলতে গেছেন, ততবার নাকি ওয়াকারুজ্জামান নিজের স্টাফকে পাঠিয়ে ভাবিজিকে বলেছেন যে ভাবিজি কিছু চাই, ভাবিজি কিছু লাগবে, মানে আপনার কি কিছু দরকার, আপনার ছেলের প্লেসমেন্ট আমি দেখে নেবো, কোনো সমস্যা হবে না। অর্থাৎ ভারতের বিরুদ্ধে কথা বলতে কোথাও না কোথাও নারাজ বাংলাদেশের সেনা প্রধান। এবং এই বিষয় নিয়ে পুরো বাংলাদেশের ভেতরে একটা তঞ্চিট সিচুয়েশন চলছে যে কি করে এই সিস্টেমের মধ্যে ঢুকে থাকা শেখ হাসিনার লোকজনকে বিতাড়িত করব। সেই কারণে মোহাম্মদ ইউনূস এখন বিরাট সুন্দর ফাঁদ বলতে পারেন, একটা ফন্দি এঁটেছেন যে বিভিন্ন কেসের মাধ্যমে শেখ হাসিনাকে এমন ভাবে জর্জরিত করব যে যেটুকু চান্স আছে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সেটুকুও ফিরতে দেবো না। আমি তার দুটো এক্সাম্পল আপনাদের সামনে ওপেন করব। তার মধ্যে প্রথম হচ্ছে রাশিয়াকেও টানা, মানে কতটা মূর্খ কে ভাই, রাশিয়াকে চটিয়ে দিয়েছে, বলছে যে $5 বিলিয়ন নাকি করাপশন হয়েছিল বাংলাদেশে এবং সেই করাপশনের টাকা মেরেছে শেখ হাসিনা, শেখ হাসিনার ছেলে, ভারত এবং রাশিয়া। মানে এই দুর্দিন আমাদের এসছে, টাকা না দেওয়ার আছে তো বলে দাও ভাই টাকা দিতে পারছি না। এই সমস্ত ফালতু অ্যালিগেশন লাগানোর কারণ আমাদের দেশে কি টাকার কমি লেগেছে নাকি যে বাংলাদেশের থেকে টাকা মারতে হবে আমাদেরকে? ফার্স্ট অ্যালিগেশন। সেকেন্ড অ্যালিগেশন হচ্ছে বিডিআর বিদ্রোহ যেটা ঘটেছিল বাংলাদেশে 25 ফেব্রুয়ারি 2009, সেটা নাকি ভারত করিয়েছিল। মানে তোমাদের দেশের সেনাবাহিনীকে তোমরা মারবে, তোমাদের দেশের লোককে তোমরা মারবে, তো দুদিন পর বলবে যে বাংলাদেশের হিন্দুদেরকে ভারত মেরেছে, বাংলাদেশের হিন্দুদেরকে ভারত প্রভোগ করেছে মারার জন্য। সেম ঘটনা, নিজের দেশের লোককে নিজেরাই মারে, নিজের দেশের সেনাবাহিনীর নিজেদেরই সেনাবাহিনীকে মারে, আর দোষ লাগানো হচ্ছে যে ভারত করেছে। প্রথমে আমি যাই এই বিডিআর বিদ্রোহ নিয়ে, যেখানে মনে করিয়ে দিই আপনাদেরকে, এখানে অ্যালিগেশন লাগানো হচ্ছে যে শেখ হাসিনা ইন্টেনশনালি এটা করিয়েছে এবং তার পেছন থেকে সাপোর্ট দিয়েছে ভারত। ছোট কথা বলি, বাংলাদেশ নিজের ইজ্জত তো তখনই দেখিয়ে দিল যে আমি আমার ব্রেনে চলছি না, আমাকে চালাচ্ছে পাকিস্তান। যখন ওই মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা দিল, তখনই মোটামুটি পাকিস্তানের না বুকে একটা আত্মা শান্তি পেল, তৃপ্তি পেল। তার মানে বাংলাদেশ ইন্টেনশনালি পাকিস্তানের আত্মাকে শান্তি করছিল, শান্তি দিচ্ছিল। যেখানে বিডিআর বিদ্রোহের মধ্যে জানিয়ে দিই আপনাদেরকে 74 জন নিহত হয়, 57 জন আহত হয়। মানে ভাবতে পারছেন আপনারা, 74 জন বিডিআর আর জওয়ান যাকে বলা হয় আর্মি, তারা মারা যায়। কি ঘটেছিল? ওই মূর্খদের অবস্থা দেখুন। বলছে নাকি ডাল ভাত কর্মসূচি, যে কর্মসূচিতে এনাদের যিনি মেজর জেনারেল রয়েছিলেন সাকিন আহমদ, তিনি নাকি ডাল ভাত কর্মসূচিতে ধাঁধলি করেছেন এবং সেই ধাঁধলিতে 3 কোটি টাকা মেরে দিয়েছে। সেই কারণে আমরা বিদ্রোহী, আমরা আন্দোলন করবো। এনাদের আন্দোলন চলতেই থাকে, এনারা দেশও স্বাধীন করতেই থাকেন, আন্দোলনও চলতেই থাকে। সেনারা সেনা প্রধানদেরকে রেসপেক্ট করে না, তো এই দেশের কাছ থেকে আর কি এক্সপেক্ট করা যায়? যেখানে জানিয়ে দিই আপনাদেরকে, ডাল ভাত কর্মসূচিকে নিয়ে বিরাট আন্দোলন হয়। 24 ফেব্রুয়ারি 2009 সালে তারা মোটামুটি একদম আন্দোলন ছাড়খাড় করে দেবো, মেরে দেবো, শেষ করে দেবো, এরকম একটা সিচুয়েশন। যেখানে 25 তারিখে পিলখানা দরবারে হাজির হয় 2560 বিডিআর জওয়ান হাজির হয়। সেখানে বিডিআর মেজর জেনারেল সাকিল আহমদও হাজির হন, যেখানে পুরো বিষয়টাকে সামলানোর জন্য ভাষণ দিতে ওঠেন এই মেজর জেনারেল সাকিল আহমদ। তিনি তার বক্তব্য রাখা শুরু করেন। মানুষটাকে বলতে দাও সে কি বলতে চায়। তার বলতে বলতে সেনাদের এই বিডিআর জওয়ানদের মধ্যে শুরু করে দিল অত্যন্ত নোংরা ভাষায় গালাগালি, যাচ্ছে তাই ভাবে উদ্ধার করা। এই ধরনের ঘটনাগুলো যখন সামনে আসে, স্বাভাবিকভাবে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের নামটাই প্রথম ধাপে উঠে আসবে। 2টা কারণ। প্রথম কারণটা হচ্ছে যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের যে সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যটা গুড়িয়ে গেছে। এর পাশাপাশি অমির রহমান একজন কি বলে যে সুইজারল্যান্ডে সম্ভবত তিনি বসবাস করেন, ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দামের সাথে একটা টেলিভিশন টকশো অথবা সোশ্যাল মিডিয়া টকশো কোনো একটা প্ল্যাটফর্মে তিনি বলছিলেন যে জয় বাংলা কিলিং মিশন গঠন করতে হবে। এরপরই কাকতালীয়ভাবে 2 থেকে 3 জন সমন্বয়কের মরদেহ উদ্ধার করা হয়েছে, পুলিশ ইনভেস্টিগেশনে আছে। একজন সমন্বয়ক গত 72 ঘন্টা যাবৎ মিসিং। দেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা তথ্য
কোনো কিছুই তাকে কিন্তু উদ্ধার করতে পারেনি। আদৌ জীবিত নাকি মৃত সেইটাও এখনো কনফার্ম না। এই যখন অবস্থা, তখন বাকি সমন্বয়কদের অন্তরে ভয় তৈরি করার জন্য নতুন একটা কার্যক্রম আমরা দেখলাম বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েম, তার বাড়ির দেয়ালে একটা অদ্ভুত লেখা দেখা গেছে, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আর এই লেখা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইভেন এটাকে হত্যার হুমকি হিসেবে দেখছে এলাকাবাসী। এটা হত্যার হুমকি হিসাবে না, হত্যাই এটা এখানে মেনশন করা হয়েছে। বগুড়ার সদর থানার নওদাপাড়া এলাকায় ওই সমন্বয়কের বাড়ির দেয়ালে আপনার এই লেখাটি কে বা কারা আসলে লিখে গেছে এই সম্পর্কে কোনো তথ্য এখনো বের হয়নি। নিজ বাড়ির দেয়ালে এমন হুমকিতে আতঙ্কিত সায়েম এবং তার পরিবার। আতঙ্কিত হবারই কথা, এটা খুবই সিম্পল। কারণ আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানে যা ঘটেছে, এটা ঘটবে কেউ ঘুণাক্ষরে কল্পনা করতে পারেনি। আর এই ঘটনার ফলে স্বাভাবিকভাবে একটা কি বলা হয়েছে, বিশাল জনগোষ্ঠী যারা আওয়ামী লীগকে সাপোর্ট করতো বা দলীয় পদ পদবিতে ছিলেন, তারা নানা ধরনের ঝামেলায় পড়েছে। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে জীবনের নিরাপত্তা অনেকের হচ্ছে না, পালিয়ে বেড়াচ্ছে। তো কোথাও না কোথাও সেই জিনিসগুলো থেকে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের জন্য এই বিষয়টা কিন্তু আসলেই টেনশনের একটা ইস্যু। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে ওইভাবে রাজি হয়নি তার পরিবার। সহসমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ সমন্বয়ক হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। আর দেয়ালে এমন লেখাটি রাতের আধারে কে বা কারা লিখে গেছে সেই রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। বগুড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন SM মঈনুদ্দিন সাহেব, তিনি বলছেন যে ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো বিষয়টা নিয়ে বলা হচ্ছে যে যারা এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছেন তাদের সাথে এমন ঘটনাটা আসলে অস্বাভাবিক বা এটা হতাশাজনক, দুঃখজনক। এখন এটার দুইটা পারসেপশন হচ্ছে, বললাম না যে এই সহ সমন্বয়কদের বা সমন্বয়ক যারা আছেন তাদের নিরাপত্তা ইস্যুটা কিন্তু আস্তে আস্তে একটা কি বলা হয় যে বড় ধরনের ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে। কারণ তাদের কারণে আওয়ামী লীগের পুরো সাম্রাজ্য ধসে গিয়েছে, পলাতক আছে, বাড়িতে যেতে পারছে না, অনেক জায়গায় মব জাস্টিস হচ্ছে, তাদের সম্পত্তি লুটপাট হচ্ছে, অনেক কিছু হচ্ছে। সো আওয়ামী লীগ এজ এ দল হিসাবে বা কি বলা হয় যে এজ এ টিম ওয়ার্ক হিসাবে আওয়ামী লীগ কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর, এটাই হচ্ছে বাস্তবতা। আর যার কারণে আপনি দেখবেন শেখ হাসিনার ইস্যু বা আওয়ামী লীগের কোনো ইস্যু আসলে সমন্বয়ক এবং সহ সমন্বয়কদের মধ্যে অন্তরে কাঁপুনি ধরে। এটার একটাই কারণ যে আওয়ামী লীগের রাজনীতি এই দেশে আর ফিরে না আসুক, এটা সবচেয়ে বেশি চায় এই মুহূর্তে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়করা। বিএনপি তারা টেকনিক্যালি কথা বলে, বিএনপির আর ওইরকম কোনো ঝামেলা নাই। কারণ তারা তো ভাই 16 বছর যাবৎ যতটুকু নির্যাতিত হওয়ার অথবা সরকার কর্তৃক চাপে পড়ার পড়ছিল। জামাতও ওই রকম ঝামেলায় নাই, ঝামেলায় আছে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়করা। কারণ অদূর ভবিষ্যতে কখনো যদি আওয়ামী লীগ ফিরে আসে, ওই যে হাসনাত সার্জিস বলছিল যে 20 বছর পরে হলেও আওয়ামী লীগ প্রতিশোধ নিবে, আর এটাই বাস্তব যে নিবে, এটাই বাস্তব। এখন এই সহ সমন্বয়ক বা সমন্বয়করা তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, লিগেসি, সামাজিক বা এলাকার যে অবস্থান, খুবই অর্ডিনারি ফ্যামিলি থেকে তারা বিলংস করে। এখন আমাদের যারা গ্রাম অঞ্চলে বসবাস করি অথবা শহরের বিভিন্ন জায়গায় বসবাস করি, এখানে ফ্যামিলি লিগেসি একটা ইস্যু আছে যে আপনি কার ছেলে, কার নাতি, আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি, অর্থনীতি কতটা শক্তিশালী, এগুলোর উপরেই লোকাল এরিয়াতে আপনার সম্মান বা সামাজিক অবস্থানটা তৈরি হয়। তো এই অভ্যুত্থানের মাধ্যমে যাদের উত্থান ঘটেছে এদের কারোরই রাজনৈতিকভাবে শক্ত কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই। আবার অনেকেই ঘাপটি মেরেছিল ছাত্রলীগের মধ্যে, যুবলীগের মধ্যে, আর এখন তারাই দেখা গেছে যে কেউ শিবির, কেউ হয়তো বা আওয়ামী লীগের সাথেই তারা তাদের নিজ দলের সাথে বেমানি করছে, বিবেকের তাড়নায় তারা মনে করছে যে না, এই সরকার যথেষ্ট ফেসিস্ট, ফালাই দেওয়া দরকার। তো এগুলোর কারণে অবশ্যই তাদের অন্তরে ভয় কাজ করছে। বাট রাষ্ট্রের উচিত এই মুহূর্তে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়কদের উপর ক্রমবর্ধমান যে নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে সেটাকে ব্যালেন্স করা, অথবা তাদের প্রটেকশন। এখন প্রটেকশনকে আসলে দেওয়ার সুযোগ আছে? সারা দেশে যে পরিমাণ সমন্বয়ক, সহ সমন্বয়ক আছে, এদের প্রটেকশন দিতে গেলে আরো 2-4-5 লক্ষ পুলিশ নিয়োগ দিতে হবে, এটা কখনোই সম্ভব না। তো আসলে তাদের জীবনের নিরাপত্তা দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু।
আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।